ঘটনাটা আমার দাদিকে কেন্দ্র করে। দাদি দেখতে যেমন সুন্দরী ছিলেন, তেমনি তার গুণ। দাদি মারা যান 1992-তে। দাদির কথা আমাদের ভাই বোনদের তেমন মনে নেই। তখন আমরা খুবই ছোট। দাদিদের বাবার বাড়িতে কিছু কাঁঠাল গাছ ছিল পুকুর পাড়ে। ওখানে নাকি সবসময় আজব আজব জিনিস দেখা যেত। দাদি দেখতে অনেক সুন্দরী ছিলেন, তাই হয়তো বিয়ের আগেই তার সাথে কিছু একটা ভর করে, বরিশালের ভাষায় যাকে বলে লওনা। এরপর দাদার সাথে বিয়ে হয়। আব্বুরা ছোটবেলায় দেখতো দাদি নাকি অনেক রাত্রে অন্ধকারে একা একা কারোর সাথে কথা বলতো। দাদি মারা যাবার 2 বছর আগে রোজ রাতে বাটিতে করে দুধ রাখত তার খাটের মাথায়। দাদা তখন দুনিয়াতে ছিলেন না। 1984 সালে দাদা মারা যান। দাদি খাটে একাই শুতেন, তাই কেউ তাকে তেমন কিছু জিজ্ঞেস করতো না। সবাই ভাবতো হয়তো দাদি রাতে নিজেই খায় ওই বাটিতে রাখা দুধ, যদি না আমার মেজো চাচি একদিন রাতে ওই ঘটনাটা দেখতে পেত। সেই রাতে চাচি বাথরুমে যাওয়ার জন্য নিজের রুম থেকে বের হন। তখন রাত 2টার বেশি বাজে। দাদির রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পান দাদির রুম থেকে ফোঁস করে শব্দ হচ্ছে। চাচি ভাবলেন হয়তো দাদির শ্বাসকষ্ট হচ্ছে, তাই চাচি দাদির রুমের দিকে এগিয়ে যান। বলে রাখা ভালো, দাদির অনেক বয়স, আর অসুস্থ হওয়ার কারণে দাদির রুমের দরজা আটকানোর ব্যবস্থা করা হয়নি, শুধু দরজা হালকাভাবে চাপানো থাকত। চাচি দরজা দিয়ে উকি দিল রুমে। যা দেখল তা দেখে চাচির চোখ ছানা পড়া। অনেক বড় বড় দুটো সাপকে দাদি নিজের হাতে বাটিতে দুধ খাওয়াচ্ছেন। চাচির কথা অনুযায়ী সাপগুলো বিশাল বড় ছিল, মানে তিনি হাত দিয়ে সাইজ পরিমাপ করতে পারেননি। শুধু বলেছেন জীবনে অত বড় সাপ দেখেননি। চাচি ওই সাপ দেখে ভীষণ ভয় পেয়ে যান। ওই রাতের মতো রুমে চলে আসেন। পরের দিন সবাইকে ব্যাপারটা বলেন। বড় চাচা ও ফুপু ব্যাপারটা নাকি কিছু কিছু জানতেন, তবে এতটা নয়। বাসার সবার ভেতরে একটা ভয় ভয় কাজ করত। দাদির কাছে আম্মু চাচিরা যাচ্ছেন, আর আমাদের মানে বাচ্চাদের যেতে দিচ্ছেন না। পরের দিন বড় চাচা খুব নাম করা একজন ওঝা ফকির আনলো। বাড়িতে খারাপ কিছু আছে ওঝা জানালো। আর এত সব কিছু হচ্ছে মানে ওঝা ফকির আনা হয়েছে দাদির দৃষ্টির অগোচরে। ওঝা বলেন, ওটা যেমন তেমন সাপ নয়, অলৌকিক কিছু। ওঝা বললেন ওটা নাকি মনসা। এটা এমনভাবেই থাকবে, কারো ক্ষতি করবে না এই ঘরের, যতক্ষণ না আমরা ওদের কোনো ক্ষতি করব আর ওদের নিয়ে ঘাটাঘাটি করব। আর ওরা থাকতে আমাদের পরিবারের ক্ষতিও বাইরের কেউ করতে পারবে না। এই মনসা একমাত্র দাদির মৃত্যু না হওয়া পর্যন্ত তার সাথেই থাকবে। পরে চাচা জিজ্ঞেস করেছিলেন কিভাবে দাদির সাথে আসলো এটা। তখন ওই ফকির বলল, দাদি দেখতে অনেক সুন্দরী ছিলেন, তাই তাদের বাড়ির কোনো পুকুর পাড়ে গাছ থেকে লওনা হয়েছে। তাও নাকি 38 বছর ধরে দাদির সাথে আছে ওরা, আর দাদির মৃত্যু না হওয়া পর্যন্ত দাদির সাথেই থাকবে। সবাইকে সাবধানে থাকতে বলে চলে গেলেন তিনি। এরপর দাদির কাছে তেমন কেউ যেতেন না। এর মাঝে বাথরুমে পড়ে দাদির পা সহ কোমর পুরো ভেঙে যায়। দাদি পুরোপুরি শয্যাশয়ী। দাদি যখন মারা যান তখন তার বয়স হয়েছিল 72 বছরের মতো। দাদি অসুস্থ অবস্থায় বড় চাচাকে ডেকে বলেন তাকে একটা মাটির মটকি এনে দিতে। চাচা জিজ্ঞাসা করেছিলেন কি করবেন। দাদি শুধু বলেছিলেন তার লাগবে। সবাই ভেবেছিল তার রুমের কোথাও হয়তো বসাবে, কিন্তু না, দাদি বললেন ঘরের বাইরে তার রুমের জানালার পাশে বসাতে, যাতে সে রুম থেকে দেখতে পারে। সেই যে মাটির মটকি ওখানে বসানো হলো তা আজও কেউ সরাতে পারেনি। দুনিয়ার কোনো শক্তি ওটা সরাতে পারবে কি না জানা নেই। দাদি মারা যাওয়ার পর অনেক অলৌকিক কিছু ঘটেছে ওই মটকিকে কেন্দ্র করে। দাদি যতদিন বেঁচে ছিলেন সারা দিন ওই জানালার বাহিরে মটকিটার দিকে তাকিয়ে থাকতেন। কি ছিল ওটার মধ্যে শুধু দাদিই জানতেন। দাদি কিন্তু মারা যাওয়ার আগে রোজ রাতে নিয়ম করে এক বাটি দুধ তার খাটের উপরে তার মাথার কাছে রাখতেন। দাদি বাথরুমে পড়ে আর কোমর ভাঙ্গার পর একদম নড়াচড়া করতে পারতেন না। তার কাজ ছিল সারাদিন ওই মটকিটাকে দেখা। দাদি মারা যাওয়ার আগে বড় চাচাকে বলে যান যেন কেউ ওই মটকিটা না সরায়, ওটা যেন সবসময় ওখানেই থাকে। যে সরাবে তার অনেক বড় ক্ষতি হবে। এরপর 1992 সালে দাদি মারা যান।
যেহেতু দাদি বলে গেছেন মটকিটা না সরাতে, তাই ওটা ওই জায়গাতেই ছিল। কেউ তখন সরানোর কথা ভাবেও নি, আর আমাদেরও কারো কোনো মাথা ব্যথা ছিল না ওটা নিয়ে, কারণ ওটা তখন সাধারণ মটকিই ছিল। দাদি মারা যাওয়ার শেষ সময়টা আমরা কেউই তেমন তার কাছে যাইনি। তারও একটা কারণ ছিল। ওই যে ওজা ফকির, উনি বলে গেছেন দাদি মারা যাওয়ার সময় কেউ যদি তার পাশে থাকে, তাহলে ওই যে দাদির সাথে যে লওনা হয়েছে, ওটা নাকি যে পাশে থাকবে তার উপরে ভর করবে। দাদি মারা যান গভীর রাতে, ঘুমের ঘোরে। বাড়ির সবাই তখন ঘুমিয়েছিল। বড়রা দাদির কাছে যেত, সেবা করত, আর আমরা ছোটরা কম যেতাম, দাদি ডাকলে যেতাম। দাদি মারা যাওয়ার বেশ কিছুদিন পর আমরা মটকিটার কথা প্রায়ই ভুলে গিয়েছিলাম। এক তো বাড়ির পিছনের দিকে ওটা রাখা, দ্বিতীয়ত বড় চাচার করা নিষেধ যাতে কেউ ওই বাড়ির পিছনে বিনা প্রয়োজনে না যাই। বড় চাচা সরকারি চাকরি করতেন, তাকে আমাদের পরিবারের সবাই সম্মান ও সমীহ করতাম, ভয়ও করতাম। শুধু আমরা না, এলাকার সবাই তাকে সমীহ করত। একদিন সন্ধ্যা হবে হবে এমন সময় এক মহিলা আসলো মুরগি খুঁজতে। মহিলা আমাদের বাড়ির কয়েক বাড়ি পরে থাকে। খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে চলে আসেন। বড় চাচি, আম্মু আর মেজো চাচি ওনার সাথে কথা বলছেন। এদিকে কোনো মুরগি আসেনি। মহিলা এদিক ওদিক দেখল, কোথাও না পেয়ে সে এখন বাড়ির পেছনের দিকে যাবে। বড় চাচি না করলেন, বললেন ওদিকে কিছু নেই, আর এখন সাঁঝের সময়, ওদিকে না যাওয়াই ভালো। এর মধ্যে আমার আম্মু দাদির রুমের জানালা থেকে বাড়ির পিছনটা দেখে এসেছে এবং তাকে বলেছে সেখানে কিছু নেই। কিন্তু মহিলা নাছোড়বান্দা, সে যাবেই, নিজের চোখে দেখবে সে। বড় চাচি চিন্তা করল, বড় চাচা তো বাড়িতে নেই, যে পেছন দিকটা দেখে আসবে। বলে রাখা ভালো, তখন বাড়ির পেছনের মটকিটা শুধু মাটির মটকি, কোনো রহস্য ছিল না তখনও, তাই তেমন মাথা ব্যথা নেই কারো। আম্মু আর মেজো চাচিকে বড় চাচি বললেন দাদির রুম থেকে ওই মহিলাকে দেখতে, কি করে সে পিছনে। এই বলে বড় চাচি তার কাজে চলে যান। আম্মু আর মেজো চাচি দেখলেন ওই মহিলা পিছনেকে সব জায়গা খুঁজে না পেয়ে ওই মটকির দিকে চোখ যায়। তাকে মটকির দিকে এগোতে দেখে চাচি নিষেধ করে ওটার কাছে না যেতে, কিন্তু মহিলা যাবেই। বলে রাখা ভালো, মটকিটার উপরে টিনের একটা থালা দিয়ে ঢাকনা বানানো হয়েছিল। মহিলা মটকিটার কাছে গিয়ে ঢাকনাটা তুলে ফেলে, আর ভেতরে তাকাতেই এক বিকট চিৎকার দেয়। এরপর হাত থেকে থালাটা ফেলে সোজা দৌড়ে কোন দিকে গেছে বা কোথায় গেছে কেউ খুঁজে পায়নি তাকে আর। পরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বরিশাল থেকে অনেক দূরে, বরিশাল খুলনা মহাসড়কের কোথাও পাওয়া যায়। এরপর বড় ওঝা ফকির আর ডাক্তার দিয়ে তাকে ঠিক করতে সময় লাগে 3 বছরের বেশি। আজব একটা ব্যাপার হলো, উনি ঠিক হওয়ার পর জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি দেখেছিলেন। উনি বলেছিলেন বাড়ির পিছনে গেছেন, এইটুকুই তার মনে আছে, তারপর আর মনে নেই। তার মানে মটকির কথাটা তার একদমই মাথায় নেই, আর আমরা ওই ব্যাপারে কাউকে কিছু বলিনি। সেদিন সন্ধ্যার ঘটনার পর আব্বু পরের দিন ঢাকনাটা তুলে দিতে পিছনে গিয়েছিলেন, কিন্তু গিয়ে দেখেন ঢাকনাটা কেউ তুলে দিয়েছে, মানে আগের জায়গাতেই বসানো আছে ঢাকনাটা। ব্যাপারটা নিয়ে সবাই ঘাবড়ে যায়। আস্তে আস্তে ভয় কাজ করতে থাকে পরিবারের সবার মাঝে। যাই হোক, চাচারা বসলেন। বড় চাচার ইচ্ছে নেই মটকিটা সরানোর, কারণ দাদিকে কথা দিয়েছেন, আর দাদিও বলে গেছেন ক্ষতি হবে যে সরাবে। কিন্তু আমার আব্বু নাছোড়, সে সরাবেই। বাড়িতে আমরা বাচ্চারা আছি, তার মধ্যে কে কখন পিছনে যায় তার কিন্তু ঠিক নেই। সিদ্ধান্ত হলো মটকিটা সরিয়ে বাড়ি থেকে দূরে নারিকেল গাছের গোড়ায় রাখা হবে। ওই দিকটায় বাড়ির কেউই যায় না। ওই দিন রাতে আব্বু দাদিকে স্বপ্নে দেখেন। আব্বুর নাম নিয়ে বলেন যদি ওই মটকিটাকে সরানোর চিন্তা করা হয় তাহলে আব্বুর অনেক বড় বিপদ হবে। আব্বু স্বপ্নটাকে পাত্তা দিলেন না। পরের দিন সকালে বাজারে যাবার সময় সবাইকে শুনিয়ে বলে গেলেন বাজার থেকে ফিরে ওই মটকিটা সরিয়ে গোসল করে ঘরে উঠবেন। আব্বু বাজারে যাওয়ার সময় অলৌকিক একটা দুর্ঘটনা ঘটল। কোথা থেকে একটা আস্ত ইট উড়ে এসে আব্বুর ডান পায়ে পড়ল। ইট পরে আব্বুর ডান পায়ের বুড়ো আঙ্গুলটা পুরোই থেতলে যায়। আজব ব্যাপার হলো সেই জায়গায় আশেপাশে গাছগাছালিতে ভরা, কোথাও কোনো ঘরবাড়ি নেই। তাহলে ইটটা উড়ে আসলো কোথা থেকে? এই ঘটনায় আব্বুর ডান পায়ের বুড়ো আঙ্গুলে হাড়ে চিড় ধরে, আর নখটা চিরকালের জন্য হারাতে হয়।
ওই নখ এখন আব্বুর পায়ে ওঠেনি। তার 15 দিন সময় লাগে সুস্থ হতে। সেই মহিলার মুরগি খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হওয়া আর আব্বুর পায়ের উপরে আস্ত একটা ইট উড়ে এসে পড়ার পর সেই মোটকিটা তখন আমার পরিবারের সবার কাছে আতঙ্কের বিষয় হয়ে যায়। যা হোক, ওই যাত্রায় বাসার সবাই সিদ্ধান্ত নিল মোটকিটা নিয়ে আর ঘাটাবে না বা মাথা ঘামাবে না, ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই ঘটনা নিয়ে আব্বুকে বড় চাচা অনেক ঝাড়লেন, বকাবকিও করলেন। বড় চাচা আবার ছিলেন মা বলতে অন্ধ, মানে দাদির কথা তার কাছে সব। তার উপর দাদির কথা অমান্য করায় এত বড় বিপদ হলো। আর সেই ওঝা ফকির তো বলেই গেছে এটা আমাদের কোনো ক্ষতি করবে না যদি না আমরা ওটাকে ঘাটাই। এই বলে ওই দিনের মতো সবাই যখন উঠবে তখন কথার প্রসঙ্গে মেজো চাচা বড় চাচাকে বলেছিলেন ওঝা ফকির তার মোটকিটা সম্পর্কে জানেন না, যে ওটার মধ্যে কি আছে। অন্য কোনো ফকির যদি এনে দেখানো হয় তাহলে কি ভালো হয় না? বড় চাচা সরাসরি না করে দেন এই প্রস্তাব। তার কথা হলো ওটা তো আর আমাদের কোনো ক্ষতি করেনি, থাক না মায়ের চিহ্ন হিসেবে। এদিকে বলে রাখা ভালো, মেজো চাচার ফুপু আবার একটু অন্যরকম ছিলেন, তাদের ভয় ডর ছিল কম। তো কয়েকদিন পর বড় চাচা অফিসে যাওয়ার পরে মেজো চাচা কোনো এক ফকির বাবাকে নিয়ে আসেন বাড়িতে। ফকির মোটকির থালাটা তুললেন, তার হাতেই থালাটা ধরেছিলেন। মেজো চাচা আর ফকিরের সাথে আরও একজন পুরুষ এসেছেন, তারা তখন ফকিরের সাথে মোটকির কাছে। ফকির থালাটা তুলতেই এক চুলো নড়তে পারছেন না, একেবারে কাঠের মূর্তি হয়ে গেছেন, একদম সোজা। সে যে মোটকিতে উকি দিবে সে ক্ষমতাও নেই। মেজো চাচা আর ওই ফকিরের সাথে লোকটা কিন্তু ওই ফকির থেকে একটু পিছনে ছিলেন। ফকির বাবা ওরকম সোজা শক্ত হয়ে যাওয়াতে পেছন থেকে তার চেলা তাকে ধাক্কা দেয়। তখন ফকির আবার স্বাভাবিক হন, হাতের ঢাকনাটা ওখানেই ফেলে রেখে হন্তদন্ত হয়ে সোজা হাঁটা দেন আর তার চেলাকে বলেন, চল এই জায়গা থেকে। ফকির বাড়ির পেছন থেকে বের হয়ে আসেন। তাকে মেজো চাচা ঘরে বসানোর চেষ্টা করেন, সে বসবে না। ঘরে তার জিনিসপত্র পড়ে আছে, সে সেগুলোও আনতে যাবে না। মোট কথা, সে আর ঘরে ঢুকবে না। তার চেলা গিয়ে নিয়ে আসে ওইসব জিনিস। সে বাড়ির বাইরে শুধু বলে, অনেক বড় বিপদ পুরো বাড়ির উপরে, এই পরিবারের উপরে। ওই মোটকিটাকেও ঘাটাস না। চাচি জিজ্ঞাসা করেছিলেন ফকির ওই ঢাকনাটা তুলে কি দেখেছেন। ফকির বলেছে, কিসের কি দেখব? ঢাকনাটা তুলতে এমন এক শীতল বাতাস মুখে লাগলো, তারপর আর কোনো হুঁশ ছিল না, এক চুলো নড়তে পারছিলাম না। যদি পেছন থেকে কেউ ধাক্কা না দিত তাহলে ওভাবেই থাকতাম। আর চাচাকে ফকির বাবা যাওয়ার সময় বলেছেন, তোরা যদি পারিস বাড়ি ছেড়ে চলে যা। এদিকে একটা কথা বলে রাখা ভালো, ওই ঘটনার আগের দিন মেজো চাচা কোনো স্বপ্ন দেখেননি। মেজো চাচা দাদিকে স্বপ্নে দেখেছেন ওই ফকির চলে যাওয়ার দিন রাতে, মানে ঘটনার রাতে। তিনি দেখলেন দাদি অনেক রেগে আছেন। তিনি মেজো চাচাকে অভিশাপ দিলেন। সেই অভিশাপ চাচা সারা জীবন মরার আগের দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে। 2018 সালে মেজো চাচা মারা যান। তাকে দাদি স্বপ্নে বলেছিলেন তুই নির্বংশ হবি। আর ঠিকই, চাচা চাচি 30 বছরের জীবনে কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখেননি তারা। আর চাচা যখন ওই স্বপ্ন দেখেছেন, মানে যখন ওই ঘটনা ঘটে, তখন চাচার বিবাহিত জীবনে 3 বা 4 বছর চলছে হয়তো। তো যা হোক, মোটকির ক্ষতি বা সরানো চিন্তা করাতে আব্বু আর মেজো চাচার অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যেটা আমার আব্বু পেয়েছিলেন সাথে সাথে। আর মেজো চাচারটা সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। আরও একটা কথা, ওই যে ফকিরের হাত থেকে থালাটা বা ঢাকনাটা মাটিতে পড়ে যায়, ওটা কিন্তু চাচা বা ফকিরের চেলার কারো খেয়াল নেই, ওটা দেখেছিল বাসার মহিলারা। কিন্তু পরে ফকির চলে গেলে বড় চাচির মোটকির উপরের ঢাকনাটার কথা মনে পড়ে যায়। তার কারণ বড় চাচার ভয়, কারণ কোনোভাবেই বড় চাচাকে ব্যাপারটা জানানো যাবে না। আম্মু, বড় চাচি, মেজো চাচি আর বাসার বুয়াকে নিয়ে বাড়ির পেছনের দিকে যাওয়া হয়, কিন্তু তারা সেখানে গিয়ে অবাক। কেউ একজন তারা আসার আগেই ঢাকনাটা মোটকির উপরে তুলে দিয়েছে, কিন্তু তারা ছাড়া ফকির বাবার পর বাড়ির পেছনে আর কেউ আসেনি। তাহলে কে তুললো ওটা? এই যে বাসায় ফকির আনা হলো, এত কিছু আবার আমার একমাত্র ফুপু জানতেন না। এই ঘটনা যখন ঘটে তখন ফুপুর বিয়ে হয়েছে 5-7 বছর। তার শ্বশুর বাড়িতেই থাকতেন তিনি।
আমাদের বাসায় এসেই আব্বুর পায়ের অবস্থা দেখে আর সব শুনে রেগে যান, ছুটে যান সেই মটকির কাছে। আগেই বলেছিলাম ফুপু খুবই সাহসী। তো ফুপুকে বড় চাচি আর আম্মু অনেক বোঝানোর চেষ্টা করলেন। ফুপু শলার একটা ঝাড়ু নিয়ে গজগজ করতে করতে বাড়ির পিছনের দিকে চলে গেলেন একাই। ফুপু তখন অর্ণগর উল্টাপাল্টা গালি দিচ্ছেন, আর কিসের ভূত কিসের পেতনি ঝাড়ু দিয়ে পিটিয়ে সব বের করবো এগুলো বলছেন। আর সে গিয়েই সোজা ওই মটকিটার উপরে দুটো বাড়ি মারেন ঝাড়ু দিয়ে। এরপর অকথ্য ভাষায় গালাগালি করতে করতে মটকির ঢাকনাটা তুলে ফেলেন। আম্মু আর চাচি কিন্তু তার পেছনে। আম্মুরা ভয় সামনে এগোচ্ছে না, আর ফুপুর পেছন থেকে লক্ষ্য করছিল, কিন্তু সামনে কি হচ্ছে সেটা নাকি ফুপুর শরীরের জন্য দেখা যাচ্ছিল না। হঠাৎ ফুপু বিকট অট্টহাসি শুরু করল। গলার ভেতর থেকে ঘর ঘর শব্দ হচ্ছে। হাসতে হাসতে ফুপু পেছনে আম্মুদের দিকে তাকায়। ফুপুর চোখ দুটো পুরো রক্তচক্ষু, টকটকে লাল। ফুপু শুধু হাসছে আর অদ্ভুত শব্দ করছে। হঠাৎ কেউ কিছু বোঝার আগেই সে আম্মুর দিকে না এগিয়ে সোজা বাড়ির দিকে, একটা খাল পার হয়েই মস্ত বড় একটা বাগান বাড়ি আছে, ওটার দিকে দৌড়ে যায়। চোখের পলকেই হাওয়া হয়ে যায় সে। আম্মুর আর চাচিদের কথা অনুযায়ী অত দ্রুত নাকি কোনো মানুষের পক্ষে দৌড়ানো সম্ভব নয়। এরপর বাড়ির পুরুষদের খবর দেওয়া হয়। ফুপুকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও তার খোঁজ মিলল না। ওই বাগান বাড়িতেও তন্ন তন্ন করে খোঁজা হয়। 6 দিন পর ফুপুকে পাওয়া যায় দাদির বাবার বাড়ির সেই পুকুর পাড়ের কাঁঠাল গাছের গোড়ায়, যেখান থেকে দাদির সাথে রওনা হয়। পুরোপুরি মানসিক ভারসাম্যহীন অবস্থা তার। মুখ দিয়ে লালা পড়ছে, চুল উস্কো খুস্কো। ফুপুর পুরোপুরি ঠিক হতে সময় লাগে অনেক দিন। তাকে ডাক্তারের পাশাপাশি একজন বড় হুজুরকে দেখানো হয়। হুজুর তাবিজ দেন আর সাথে বলেন ফুপু যেন কোনো ক্রমেই ওই বাড়িতে না যায়, মানে আমাদের বাড়িতে যেন না আসেন। ফুপু সুস্থ হওয়ার পর তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি শুধু উত্তরে বলেন তার কিছু মনে নেই। এই ঘটনার পর বড় চাচা রেগে আগুন। কেন তার নিষেধ অমান্য করা হলো? তিনি পুরো পরিবারের সবাইকে ঝাড়লেন, আর বাড়ির পেছনে যাওয়ার উপরে অলিখিত কারফিউ জারি করলেন। পেছনে যাওয়ার রাস্তায় বেড়া দিয়ে দিলেন, যাতে কেউ পেছনে না যেতে পারে। এই ঘটনার পর আমার পরিবার ও পুরো এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ওই মটকিটাকে ঘিরে। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। ফুপুর ওই ঘটনা 6-7 মাস পর হঠাৎ এক রাতে বাসায় চোর এলো। চোর হয়তো অন্য এলাকার লোক, তাই হয়তো ওই মটকির ব্যাপারে চোর তেমন কিছু জানতো না। কারণ ওই মটকির কথা জানলে বরিশালের কোনো চোরই আমাদের বাড়িতে চুরি করতে আসতো না। আর ওই চুরি করতে আসার শিক্ষাটাও দাদি খুব ভালোভাবেই দিয়েছিলেন। রাত তখন আনুমানিক 1টা কি 2টা হবে। হঠাৎ চাচারা গ্রিল কাটার শব্দ পান। চাচারা সবাই বড় চাচাকে বলেন বিষয়টা। বড় চাচা আমার আরেক চাচার সাথে একটি টর্চ নিয়ে বাড়ির পিছনের দিকে যান, আর বাকিদের বাড়ির সামনে থাকতে বলেন। কিন্তু চারিপাশে আলো ফেলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি। বড় চাচা একটি জানালার গ্রিল কাটা দেখলেন, কিন্তু আজব ব্যাপার হলো কেউ নেই। হয়তো চোর ভয়ে পালিয়ে গিয়েছে, এই ভেবে তারা সামনের দিকে চলে আসলো। চাচারা ওই রাতে বাড়ির পেছনে চোরকে কোথাও খুঁজে পেলেন না। সবাই চিন্তিত, চোরের চুরি করাকে নিয়ে নয়, বরং চোরকে নিয়ে, চোরের নিরাপত্তা নিয়ে। চোরকে খুঁজে পাওয়া গেল পরের দিন সকালে আধমরা অবস্থায়। ওই যে আমাদের বাড়ির পেছনে যে খালটা আছে, ওটার মধ্যে পড়েছিল চোর, অজ্ঞান হয়ে। খালটার এক পাশে মাটির উপর দিকে মাথাটা, আর শরীরের বাকি অংশ খালের পানিতে। ও চোখ বন্ধ করে পড়ে আছে আর গঙ্গাচ্ছে। বাসার সবাই তখন ওই পড়ে থাকা ব্যক্তিকে দেখে মোটামুটি শিওর হয় যে এটাই কাল রাতে চুরি করতে আসা চোরটা। চুরি করতে এসে হাতে নাতে কাল ফল পেল। চাচারা খাল পাড়ে গিয়ে চোরকে দেখে যা বোঝার বুঝল। ওকে ইচ্ছে মতো খালের পানিতে কেউ সারাটা চুবিয়েছে। চাচারা সবাই তাকে খাল থেকে তুলে বাড়ির ভেতরে নিয়ে আসে। ওর সারা গায়ে আঁচড়ের দাগ আছে, কিছু একটা ও সারা শরীরে খামচিয়েছে। আর চোরেরা তো এমনিতেই খালি গায়ে চুরি করে। ওকে পানি ছিটিয়ে হুঁশ ফেরানো হলো। ঘণ্টাখানেক পর চোর বেটা আস্তে আস্তে স্বাভাবিক হয়। এরপর বড় চাচা ওর কাছে জানতে চায় কি হয়েছিল রাতে, আর ও সেই খালেই বা গেল কিভাবে।
চোর বলল সে কাল রাতে আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। সে একাই এসেছিল, কিন্তু তার সাথে যা ঘটল তা নাকি কোনোদিনও তার সাথে হয়নি। সে দেখল হঠাৎ বাসার পিছনটা আলোকিত হয়ে যায়। সে ভাবল হয়তো ঘরের মধ্যে লোকজন জেগে গেছে, তারা আলো ফেলছে। সে আরও ভালোভাবে বোঝার জন্য চারিদিকে তাকায়, আলোর উৎস খুঁজতে থাকে। তারপর তার চোখ মটকিটার দিকে যায়, দেখে আলোটা মটকি থেকে বেরোচ্ছে। সে পুরো তাজ্জব হয়ে যায়, কি থাকতে পারে ওটার মধ্যে। এক পা করে মটকিটার দিকে এগোতে থাকে। হঠাৎ ঠান্ডা একটা বাতাস লাগে তার গায়ে। বাতাসটা যেন হঠাৎই আসলো, আবার হঠাৎই বন্ধ হয়ে গেল। এরপর সে কিছু বুঝে ওঠার আগেই অদৃশ্য কিছু একটা পেছন থেকে তার ঘাড় চেপে ধরে, আর এক নিমিষেই নিজেকে খালের পানির মধ্যে দেখতে পায়। এরপর এতভাবে পানি থেকে উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ তার উপরে তার পূর্ব শত্রুতা মিটাচ্ছে। শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও ওই অদৃশ্য শক্তির সাথে সে পারেনি। বাঁচার আশা সে ছেড়ে দেয়, এরপর অজ্ঞান হয়ে যায়। এরপর আর কিছু মনে নেই তার, তবে প্রাণপণে চেষ্টা করে গিয়েছিল পানি থেকে উপরে উঠে আসার, কিন্তু অশরীরী ওই শক্তির সাথে সে পারেনি। এরপর চাচারা সকালে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর সে কথা দিল সে আর কোনোদিনও চুরি করবে না। আমাদের বাড়ির মটকিতে কিছু নাকি একটা আছে, ওটাকে বাড়ির পিছনে রাখতে না করল। এরপর বড় চাচা ওকে আর কথা বাড়াতে দেয়নি, ওকে কিছু টাকা দিয়ে বিদায় করা হয়। মটকিটা এখন দিন দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আব্বু বা চাচারা যে কিছু করবে তাও পারছে না বড় চাচার জন্য। আর কেই বা কি করবে, ওটা নিয়ে ভাবতে গেলেও কারো না কারো ক্ষতি হচ্ছে। আপাতত মোটামুটি সিদ্ধান্ত হয় বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যাবে। বড় চাচাকেও রাজি করানো হয়, কিন্তু তা আর হয়ে ওঠে না। ওই রাতে দাদি বড় চাচাকে স্বপ্নে বলেন বাপ দাদার ভিটা বাড়ি যাতে রেখে কোথাও না যায়। ব্যাস হয়ে গেল। এরপর আর যাওয়া হয়নি। বড় চাচা মা বলতে অন্ধ। দাদিকে স্বপ্নে দেখা মানে মা এসে বলে গেছেন, তাই বাঁচি আর মরি এই বাড়িতেই থাকব। এরপর বাড়ি হুজুর ডেকে বন্ধক দেওয়া হয়, দোয়া ও মিলাদ পড়ানো হয়, আরও অনেক কিছুই করা হয়। এরপর প্রায় 2-3 বছর কোনো ঝামেলা হয়নি। এরপর বড় চাচার চাকরিতে প্রমোশন হয়। দাদার পুরনো ঘরটাকে ভেঙে চারপাশে ওয়াল দিয়ে বাড়ি তৈরির পরিকল্পনা করা হয়। সবাই তখন অনেকটাই মটকির কথা ভুলেই গিয়েছে। মিস্ত্রি আনা হলো, তাদের কাজ বুঝিয়ে দেওয়া হলো। সালটা 1999 বা 2000 হবে। মটকিটা তখন অর্ধেকটার মতোই মাটির নিচে ডেবে গেছে। আর চাচারা যে কোনো খেয়ালেই হোক মিস্ত্রিকে ওই মটকির কথা বলেননি বা বলতে ভুলে গেছে। মিস্ত্রি তার কাজ শুরু করলো। প্রথম দিন সামনের কাজ ভালোভাবেই শেষ হলো, এবার পেছনের কাজ। মিস্ত্রিরা পেছনে গিয়ে মটকিটা দেখে বড় চাচির কাছে জানতে চায় এটা কিসের মটকি, পুরনো জিনিস তো ভেঙে ফেলবে কিনা। বলে রাখা ভালো তখন বাড়ির কোনো পুরুষ বাসায় ছিল না, বাসায় শুধু মা আর চাচিরা। মিস্ত্রিরা বড় চাচিকে জিজ্ঞাসা করার পর বড় চাচি বললেন ওটা তাদের ধরতে হবে না, ওটা যেভাবেই আছে থাকুক, তারা শুধু তাদের কাজ করতে থাকুক। মিস্ত্রিরা তখন চলে যায় তাদের কাজ করতে। কাজ করতে করতে ওর মনোযোগ বারবার মটকিটার দিকে যাচ্ছিল। বড় চাচি দাদির রুমে দাঁড়িয়ে মাঝে মাঝে ওদের কাজ দেখছিল আর মিস্ত্রিদের গতিবিধি লক্ষ্য করছিল। বলা তো যায় না আবার কখনোই মটকিটা দিয়ে তাদের কি বিপদ ঘটে। তো এর মধ্যেই একবার নাকি ওই মিস্ত্রি ইচ্ছা করেই নাকি মটকিটাকে জোরে পা দিয়ে লাথি মারল। মটকিটা ডিঙ্গিয়ে ওই পাশে যাওয়ার সময় ওটা দূর থেকে বড় চাচি দেখেছে। বড় চাচি দেখলেন ওই মিস্ত্রি ইচ্ছা করেই হাতুড়ি দিয়ে ওই মটকিটাকে বাড়ি দিল। বড় চাচি এসে উচ্চস্বরে ওদের বকাঝকা করে গেল। সে শুধু বলল মটকি যাতে না ভাঙে সাবধানে কাজ করতে। এই বলে সে রান্না করতে চলে যায়। এর কিছু সময় পর সে শোনে বাড়ির পেছনে চিৎকার চেঁচামেচি। ওই মিস্ত্রি উপরের টিন খুলতে চালে ওঠে। হঠাৎ উপরের টিনের আড়া, মানে টিন যার সাথে আটকানো থাকে, সেই আড়া ভেঙে সে সোজা নিচে পড়ে যায়। ওদের চিৎকার চেঁচামেচি শুনে বড় চাচি সহ আম্মু ছুটে যায় দাদির রুমে। গিয়ে দেখে মেইন মিস্ত্রি যে মটকিটাকে পা দিয়েছিল সে উপর থেকে আড়া ভেঙে পড়ে গেছে। তার হাঁটুর ভিতরে গজা লোহা ঢুকে আছে, রক্তারক্তির ব্যাপার।
মিস্ত্রির সহযোগীরা দুজন তাকে নিয়ে যায় হাসপাতালে। এরপরে ওই দিন আর কেউ কাজে আসেনি। 3-4 দিন পর আব্বু মিস্ত্রির খোঁজ নিয়ে জানতে পারেন তার অবস্থা খুবই খারাপ। তার পায়ে পচন ধরেছে, লোহা ঢুকে হাঁটুর বাটিও ভেঙে গেছে। মিস্ত্রির 2 পা নয়, তার শারীরিক অবস্থাই খুবই খারাপ। এর কয়দিন পর আমরা খবর পাই তার সেই পা কেটে ফেলতে হয়েছে। সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে গেছে, তাও শুধু ওই মোটকিটাকে লাথি মারার জন্য। আজ এত বছর পরেও ভাবি মোটকিটা তো এখন আর নেই। কি ছিল ওটার মধ্যে? যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে কেউ কিন্তু আজ অবধি কিছুই দেখেনি যে কি ছিল ওটার মধ্যে। শুধু চোরটা দেখেছিল আলো বের হতে। আরও একটা ঘটনা ঘটে যায় যেটা আমাদের সবার অলক্ষ্যেই বলা যায়। ওই যে দাদি বাথরুমে পড়ে যান আর তার কোমর পা ভেঙে গিয়েছিল, তখন কোমর ভাঙার কারণে দাদির শরীর অনেকটা বেঁকিয়ে যায়। দাদি মারা যাওয়ার পর আমাদের পরিবারের কেউই তার রুমটা ব্যবহার করতে চায়নি, ভয়ে হোক আর যে কোনো কারণেই হোক। তো দাদির রুমে দাদির খাটের পায়ের নিচে একটা খুঁটি ছিল। দাদি মারা যাওয়ার পর কেউ আর খুঁটিটা লক্ষ্য করেননি। যেই দিন দাদির রুমটা ভাঙতে যায় সেদিন বড় চাচার নজরে আসে সবার আগে খুঁটিটা। সে দেখে আজব তো, খুঁটিটা হুবহু দাদির কোমর ভাঙার পর শরীরের যে আকৃতি হয়েছিল, মানে যেরকমভাবে শরীর বেঁকিয়ে বিছানায় শুয়ে থাকতো ঠিক তেমনি আকৃতি হয়েছে খুঁটিটার। আমরাও তাজ্জব। তখন আমি বেশ বড়। আমার মনে হচ্ছিল দাদি যেন বেঁকানো ভঙ্গিতে আমাদের সবার সামনে দাঁড়ানো। ওটা দেখে ভয়ে সারা গা কাটা দিয়ে ওঠে। আমি আনমনে নিজে নিজেকেই বলি, তার মানে দাদি মারা গিয়েও এত বছর ঘরের মধ্যেই ছিল আমাদের সাথে। মোটকিটা আজও রহস্যময়ী থেকে গেল। কি ছিল তার মধ্যে তা কিন্তু আজও জানা সম্ভব হয়নি। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go and get a popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just ate a bloody cream. Go and get a popcorn.